আজকের সবার সম্মানিত আহ্বায়ক, করোনা সহায়তা কমিটি, ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং করোনা সংক্রান্ত সহায়তা কমিটির কোঅর্ডিনেটর এবং উপস্থিত ইসি মেম্বার এবং আমাদের সবচেয়ে বড় আকর্ষণ আজকে বি ব্লক এবং সি ব্লকের আজীবন সদস্যবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আজকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন কোভিড-19 প্যান্ডেমিক সম্পর্কে আমরা বক্তব্য রাখবো। বক্তব্য রাখার আগে আমার বক্তব্যের ধাপগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমি বলতে চাচ্ছি যে কোভিড-19 কি এবং এটা কিভাবে স্প্রেড করে, কিভাবে এটা সংক্রমণ হয়। তারপর এই সংক্রমণের ফলে যে অসুস্থতা হয়, অসুস্থতার উপসর্গ কি এবং উপসর্গগুলি কোনগুলিকে আমরা মাইল্ড বলবো, মডারেট বলবো এবং সিভিয়ার বলবো, সেগুলিকে ক্যাটাগরাইজ করা হবে এবং কারা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেই সাথে প্রিভেনশন এবং ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ এবং ফাইনালি টেক হোম মেসেজ। আমার আলোচনা খুব সংক্ষিপ্ত হবে। আলোচনার পরে আমাদের মধ্যে কোশ্চেন আনসার হবে, প্রশ্ন উত্তর পর্ব হবে। তাতে আমরা ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে আমরা এটা করতে পারবো। আপনারা জানেন যে করোনা সংক্রান্ত যে অসুস্থতা, এটা বিশ্বে এই প্রথম নয়। এটা 2003 এবং 2012 সালেও করোনায় আক্রান্ত হয়েছিল আমাদের বিশ্ববাসী, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য হয়েছিল এবং তাতে যদিও মর্টালিটি রেট ওয়াজ হাই, কিন্তু টাইম ছিল অত্যন্ত কম। সেটা সার্স এবং মার্স নামে সেটা হয়েছিল। এইবার যে শোনা যাচ্ছে মিজান ভাই? এইবার যে কোভিড-19 যে আমাদের উপর যে আঘাত হানছে, এটা একটা মহামারী, সারা বিশ্বে মহামারী এবং আমাদের বাংলাদেশও ব্যাপকভাবে এটার বিস্তার লাভ করেছে। এটার জন্য দায়ী হলো নোবেল করোনা ভাইরাস SARS-CoV-2। এটা একটা আরএনএ ভাইরাস। এটা সবচেয়ে খারাপ দিক হলো এটা হাইলি কন্টাজিয়াস। কন্টাজিয়াস মানে হলো যে এই রোগীর সংস্পর্শে কেউ গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তবে সবচেয়ে ভালো খবর হলো এই যে আমরা যদি প্রিভেন্টিভ মেজার নেই তাহলে ইট ইজ টোটালি প্রিভেন্টেবল। আমরা যদি একটু কশাস হই, আমরা যদি স্বাস্থ্যবিধি পালা যদি আমরা মেনে চলি এবং আমরা যদি আরো কিছু লাইফস্টাইলকে মডিফাই করি, তাহলে দেখা যাবে যে আমরা একে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। এটা কিভাবে সংক্রমণ হয়? দুইটা ওয়েতে এটা সংক্রমণ হয়, আপনারা জানেন। এটার এন্ট্রি পয়েন্ট হলো নাক, মুখ এবং চোখ। চোখের সাথে নাকের একটা সংযোগ স্থল আছে, এটা নেজোনেক্রিমাল গ্ল্যান্ডের মাধ্যমে। এই তিনটা ছিদ্রকে আমরা যদি সংরক্ষণ করি, যেরকম যদি সানগ্লাস পরি, আমরা যদি মাস্ক পরিধান করি, তাহলে এই রোগ থেকে আমরা সহজেই প্রিভেন্ট করতে পারবো। এটা হলো ডাইরেক্ট ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এটা ছড়ায়। তাছাড়া কিছু কিছু তথ্য আসছে, যদিও এটা এখনো প্রমাণিত হয় নাই, যে বাতাসের মাধ্যমেও এটা সংক্রমণ হইতে পারে। এটা এখনো প্রমাণিত হয়নি। আর এটা হলো ইনডাইরেক্ট ট্রান্সমিশন। ইনডাইরেক্ট ট্রান্সমিশনটা হলো যদি কোনো সারফেসের মধ্যে যদি করোনা ভাইরাস থাকে, সেই করোনা ভাইরাসকে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি এবং হাত না ধুয়ে যদি আমরা চোখে বা নাকে বা মুখে যদি স্পর্শ করি, তাহলেও সংক্রমণ হইতে পারে। এটা হলো ইনডাইরেক্ট সংক্রমণ। এই সংক্রমণের ফলে ভাইরাস প্রথম শরীরে ঢোকার পরে রেপ্লিকেট করে এবং আমাদের যে ডিফেন্স মেকানিজম আছে, সেই ডিফেন্স মেকানিজম চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তিন ধরনের অবস্থার সৃষ্টি হয়। দেখা যায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি, তারা সহজেই এটাকে প্রতিরোধ করতে পারে। আর আরেকটা সংখ্যা আছে যাদের ইমিউন সিস্টেমটা দুর্বল, তারা রোগ প্রতিরোধ করতে পারে না, তাদের সিমটমসটা সিভিয়ার হয়।
আরেকটা গ্রুপ আছে সেখানে রিয়াকশনটা হয় অতিমাত্রায়। অতিমাত্রায় রিয়াকশন হওয়ার ফলে লাংসের যথেষ্ট ক্ষতি হয়। এই যে ভাইরাস, এই ভাইরাসের মেইন টার্গেট হলো লাংস, এবং লাংসের ক্ষতি হওয়ার ফলে তখন দেখা যায় যে লাংসের যথেষ্ট ড্যামেজ হয় এবং তাদের প্রগনোসিস সবচেয়ে খারাপ। এখানে আমাদের সবচেয়ে মানে ভালো নিউজ হলো এই যে দেখা যায় যে 80 to 85% লোকের উপসর্গ হয় মাইল্ড থেকে মডারেট। আমরা যদি ক্যাটাগরিক্যালি যদি তিনটা গ্রুপে ভাগ করি, একটা হলো 5 to 10% রোগীর কোনো সিমটম হবে না, তাদেরকে বলা হয় অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। তাদের কোনো সিমটম হবে না কিন্তু অর্গানিজমটাকে ক্যারি করবে, তারা স্প্রেড করতে সহায়তা করবে। আর একটা পেশেন্ট আছে যে পেশেন্ট অর্থাৎ মাইল্ড টু মডারেট সিমটম প্রডিউস করবে, এদের সংখ্যা আমি অলরেডি বলেছি যে 80 to 85%। এরা সাধারণত দেখা যায় যে সর্দি, কাশি, তারপরে হাসি, তারপরে অনেক সময় দেখা যায় যে মানে আমাদের স্মেল নষ্ট হয়ে যায়, এপিটাইট নষ্ট হয়ে যায়, অনেক সময় ডায়রিয়া হয়, এই ধরনের কিছু সিমটমস দেখা যায়, বা স্কিন র্যাশ হইতে পারে। আরেকটা সিরিয়াস সিমটম যেটা দেখা দেয় যে আরো শ্বাসকষ্ট হয় এবং অক্সিজেনের যে স্যাচুরেশন কমতে থাকে এবং অত্যন্ত দুর্বল হয়ে যায়, তার কথা বলার শক্তি হারিয়ে ফেলে, অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে মাল্টি অর্গান ফেলিউর হয় সামটাইমস। অনেক সময় সেপসিস, সেপটিক শক, বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। অনেক সময় রক্ত জমাট বেঁধে যায়, সেটাকে আমরা বলি যে ডিআইসি, সিরিয়াস ডিজিজ। সেই সংখ্যা হলো মাত্র 10 to 15%, এবং আমাদের ওনলি 5% লোকের মানে ভেন্টিলেটরি সাপোর্ট লাগে। আমাদের যে 80 to 85% পপুলেশনের ঘরে রেখেই কিন্তু চিকিৎসা করা সম্ভব। আর বাকি 10 to 15% পপুলেশনের হসপিটালে ভর্তি হতে হয়। হসপিটালে যারা ভর্তি হয় তাদের অনলি 5% এর ভেন্টিলেটরি সাপোর্ট লাগে, মেকানিক্যাল ভেন্টিলেশন লাগে। তাদের মধ্যে অনলি মর্টালিটি রেট ইজ 1.5%, অত্যন্ত কম। কাজেই যাদের মানে মাইল্ড টু মডারেট সিমটমস হয় তাদের যদি আর্লি ডায়াগনোসিস করা সম্ভব হয়, এখানে আমাদের একটা অনুরোধ থাকবে সবার প্রতি যে আপনাদের কোনো সিমটমস হওয়ার সাথে সাথে, যেহেতু আমাদের নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি অত্যন্ত অর্গানাইজড সোসাইটি, এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত এক্সিকিউটিভ মেম্বার এবং সমস্ত মেম্বাররা অত্যন্ত ইউনাইটেড এবং অত্যন্ত পরিকল্পিতভাবে তারা সবকিছুই এগিয়ে যাচ্ছেন। আমি মনে করি যে অসুস্থতা দেখা দেওয়ার সাথে সাথে যদি কেউ ইনফর্ম করে, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য সদা আমাদের যে যারা ভলান্টিয়ার বা বলেন, আমাদের যারা কার্যকরী কমিটির যারা সদস্য বলেন, আমাদের চিকিৎসক সাপোর্ট টিম যে আছে, সাপোর্ট টিমের তরফ থেকে, এবং এখানে সার্বক্ষণিক ডাক্তার যে নিকেতনে আছেন উনি সহ আমরা সবাই একত্র হয়ে আমাদের যে কোনো সদস্যকে সাহায্য করার জন্য আমরা সদা প্রস্তুত। এবং শামসুল হক ভাই যে কথা বলছেন যে আমাদের যে টেলিফোন নাম্বারও আমাদের সাথে অনেকে যোগাযোগ করে, আগেও করছে বিভিন্ন কারণে। আর এখন যেহেতু একটা মহামারী, এই মহামারীর ব্যাপারে আমরা আরো উদার, আরো আমরা নিজেদের মধ্যে আমাদের বন্ডেজটা অনেক বেশি। এখানে আমাদের সাইফুর ভাই আছেন, তারপরে আলিমাম ভাই আছেন, আরো অনেকেই আছেন, সবার নাম বলতে আমাদের চিকিৎসক সুরাইয়া আপা আছেন, অনেকেই আছেন। আমরা সবাই ইউনাইটেড টু হেল্প দি এফেক্টেড পারসন, এন্ড particularly we are giving more emphasis on prevention. এখানে সবচেয়ে ভালো যা হলো যে COVID-19 যে প্রিভেন্টেবল ডিজিজ, কাজে প্রিভেনশনের উপর আমি বেশি গুরুত্ব দিতে চাই। এখানে যে উপসর্গগুলি দেখা যায় সেটা হলো কোভিড এর সাথে ডাইরেক্টলি সম্পৃক্ত। আর কিছু ডিজিজ যেটা আমরা পাই সেটা হলো অনেক সময় মেন্টাল প্রবলেমস, কারণ দীর্ঘদিন বাসায় থাকার জন্য, বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে থাকার জন্য মানুষের ডিপ্রেশন এবং কোভিড ডিসঅর্ডার, ভয়, আতঙ্ক দেখা দেয়। যেরকম পার্টিকুলারলি যারা নাকি ওল্ড পিপুল, তাদেরকে আমরা অনেক সময় বলি যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা খাওয়া যাবে না, মুভমেন্ট করা যাবে না, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন। আমি রিকোয়েস্ট করব যাদের বাসায় মানে বয়স্ক লোক আছেন তাদের জন্য স্পেশাল মানে আমাদের এমপিসি দেওয়া দরকার।
তাদের খাবারের ব্যাপারে, তাদের চলাফেরার ব্যাপারে, তাদের ডায়েটের ব্যাপারে আমার মনে হয় যে আমাদের আরো লিবারেল হওয়া দরকার। আমি যদি 70+ একজন ভদ্রলোককে যদি বলি যে আপনি এটা খাবেন না ওইটা খাবেন না, তাহলে এটা যুক্তিসঙ্গত হবে না? তাকে তার যদি খাবারকে আমরা লিবারেল করে দিই, দেখা যাবে তাকে লিবারেল করে দিলেও মানে এক টুকরার বেশি সে মাংস খেতে পারবে না। কাজে আমি মনে করি যে তাদের প্রতি আরো যত্নশীল হওয়া দরকার, তাদের মোবিলিটি মেনটেন করা দরকার এবং তাদেরকে একটা সময় তৈরি করে দেওয়া দরকার যাতে তারা এই সমস্ত কাজগুলি করতে পারে, পার্টিকুলারলি মাইল্ড ফর্ম অফ এক্সারসাইজ এন্ড অল দিস। এখানে আরো কিছু প্রবলেম দেখা দেয় যে অনেক সময় দেখা যায় যে আমরা দেখি যে কোভিড-19 এর পেশেন্ট অথবা কোভিড-19 এ আক্রান্ত হয় নাই এমন পেশেন্ট, তারা এমন সিমটম নিয়ে আসে মনে হবে যে অ্যাপারেন্টলি এটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আমরা সিম্পল যদি আমরা ফোবিয়ার জন্য চিকিৎসা করি, কোভিড ডিসঅর্ডারের জন্য, যেরকম কোভিড ডিসঅর্ডারে আমরা সামটাইমস ডিসুপেন দেওয়া হয় বা অ্যালজুলাম দেওয়া হয়, এরকম কিছু ড্রাগস, সিম্পল ড্রাগস দেওয়া হয়, সিম্পল ড্রাগসই কিন্তু তার এটা ভালো হয়ে যায়। আমি সেমিনারে অংশগ্রহণ করার আগে আমার এক বন্ধু টেলিফোন করলো যে তার ওয়াইফের পালপিটেশন হচ্ছে। আমি প্রেশার জিজ্ঞেস করলাম, পালস জিজ্ঞেস করলাম, এভরিথিং অল রাইট। আমি বললাম যে শুধু একটা ডিসুপেন ট্যাবলেট খান রাত্রে, তাদের ঘুমটা এনশিওর হয়, দেখা যাবে, আশা করি যে ইনশাল্লাহ তার প্রবলেম সলভ হয়ে যাবে। আরেকটা ব্যাপার, বারবার হাত ধোয়ার ফলে আমাদের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে অনেক সময় দেখা যায় যে প্রকৃত ঘামের ফলে মানে স্কিন ডিজিজ দেখা যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের স্কিন বিশেষজ্ঞ আছেন, তবু আমি সাহস নিয়ে বলছি যে এখানে আমাদের হয়তো সামান্য ভেজলিন বা বডি লোশন কম্বাইন করে বা যেভাবেই হোক যদি আমরা ব্যবহার করি, তাহলে আমার স্কিনের প্রবলেমটাও অনেকটা সলভ হয়ে যাবে। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে কাদের রিস্ক সবচেয়ে বেশি। আমাদের মধ্যে যারা বয়স্ক, যাদের অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে বা ক্রনিক লাং ডিজিজ আছে, যাদের কিডনি ডিজিজ আছে বা যারা ডায়ালাইসিস দিচ্ছেন, যারা হাইপারটেনসিভ, যাদের ডায়াবেটিস আছে, যাদের হৃদরোগ আছে, বা যাদের রক্তশূন্যতা আছে, বা যাদের ইমিউন সিস্টেম, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, হয়তো অ্যান্টি ক্যান্সার ড্রাগসের জন্য বা অন্য কোনো ডিজিজের জন্য বা স্টেরয়েড খাওয়ার জন্য, বা যাদের বয়স বেশি এবং যারা নাকি প্রেগনেন্সি, যাদের ওজন বেশি, তারা হলো হাই রিস্কে থাকবেন। তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব যে যত্নবান হওয়ার জন্য, এবং তাদের যে কোমরবিড কন্ডিশন গুলি আছে, যেরকম ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, বা অন্য কোনো সমস্যা থাকলে এইগুলি যদি সমাধান করে তাদেরকে যদি আমরা একটা রুটিন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে তাদের সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব হবে। এবং তারাও, আমার জানা মতে, আমরা যেহেতু করোনা আক্রান্ত কোভিড-19 নিয়ে আমরা চিকিৎসা করি, প্রিভেনশনের জন্য কথা বলি বা ডাইরেক্ট চিকিৎসা করি, তা দেখা যায় যে অনেক রুগী, অনেক বয়স্ক রুগী, তাদের কোমরবিড অবস্থা থাকার জন্য তারা কিন্তু মানে আরোগ্য লাভ করেন, অনলি বিকজ দে আর অ্যাওয়ার অফ দ্য ডিজিজ এবং দে টেক দ্য মেডিকেশন আর্লিয়ার, দে কাম টু দি ডক্টরস আর্লিয়ার। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার চিকিৎসক যারা আছেন বা যারা নাকি চিকিৎসা সচেতন, তারা জানেন, যারা নাকি প্রথমেই চিকিৎসকের শরণাপন্ন হবেন, তাদের ডায়াগনোসিসটা আর্লিয়ার হবে, যারা চিকিৎসাটা আর্লিয়ার পাবেন, অ্যাডভাইসটা আর্লিয়ার পাবেন, তাদের রোগ মুক্তির সম্ভাবনা অত্যন্ত বেশি। এখন আমাদের 3টা পার্ট আপনারা জানেন চিকিৎসার জন্য। একটা হলো যে মেইনটেনিং হেলথ রেগুলেশনস, একটা হলো মানে প্রিভেনশন বাই মেইনটেনিং হেলথ রেগুলেশনস, লাইফস্টাইল মডিফিকেশন এন্ড ভ্যাকসিনেশন। 3টা জিনিসের মাধ্যমে আমরা রোগকে প্রতিরোধ করি। এইখানে মেইনটেনিং হেলথ রেগুলেশনের মধ্যে আমাদের মাইল্ড টু মডারেট কেস, যেটা আমি আগে বলছি যে ম্যানেজড এট হোম, সেখানে আমরা সিমটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি, জ্বরের জন্য জ্বরের চিকিৎসা, তারপরে অন্যান্য যে উপসর্গ থাকে উপসর্গের জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি। সেই চিকিৎসার ব্যাপারে আমাদের যে নিকেতন সোসাইটি সেন্টারে যে ডাক্তার চিকিৎসক আছেন রেজা সাহেব, ওনাকে মোটামুটি যতটুকু জানি যে উনি অত্যন্ত সিনসিয়ার, উনি আপনাদেরকে চিকিৎসা দিবেন, সিমটোমেটিক চিকিৎসা। এটা খুব ক্রিটিক্যাল কিছু না, এবং ভাইরাল লোড কমানোর জন্য আমরা কিছু ড্রাগস ইউজ করি, আইভারমেকটিন নামে একটা ওষুধ ইউজ করা হয়, তাতে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়।
তারপরে 10 to 15% আমি বলছি যে তাদেরকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন হয়, এবং এই হসপিটালে ভর্তি করার জন্য আমাদের কিছু ইন্ডিকেশন আছে, সেই ইন্ডিকেশনগুলি আমি হাইলাইট করতেছি। তবে আমি বারবার অনুরোধ করবো আপনাদেরকে যে আপনাদের অসুস্থতা হওয়ার সাথে সাথে, যেহেতু আমাদের সোসাইটির যারা কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত সহযোগিতা করতে চাচ্ছেন, সেই জন্য এখানে হাইড করার কিছু নাই, বরং যত শীঘ্র সম্ভব আপনাদের অসুখগুলো উপস্থাপন করলে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট যারা আছে, অনেক বাসায় হয়তো এমন আছেন যে হয়তো একা থাকেন বা দুজন থাকেন, তাদের হয়তো মার্কেটিং করার মতো লোক নাই, এই সমস্ত ব্যাপারেও আশা করি ওনারা হয়তো সাহায্য সহযোগিতা করবেন। এখন হেলথ রেগুলেশনের মধ্যে আমাদের যে ওয়াশিং হ্যান্ডস এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো, আপনারা জানেন যে আমাদের হাতের মধ্যে দুইটা সারফেস আছে, ইনার সারফেস আর হলো আউটার সারফেস, এবং দুইটা ডিজিটের মাঝখানের যে জায়গাটা, এটা আমাদের পরিষ্কার করতে হবে অত্যন্ত সতর্কভাবে, সময় নিয়ে রাব করে, এটা সাবান পানি দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অথবা অ্যালকোহল বেসড এনি ডিটারজেন্ট ইউজ করা যায়, এবং তারপরে আউটার সারফেস টু ইনার সারফেস এন্ড আউটার সারফেস, এবং তারপরে ফাইনালি সমস্ত হাতটা ভালো করে পরিষ্কার করতে হবে। পার্টিকুলারলি যদি আমরা কোনো সারফেসকে টাচ করি এবং শরীরে টাচ করার পরে আমার শরীরের যে কোনো অংশ টাচ করার জন্য পূর্বে এটা করতে হবে। নেক্সট হলো আমাদের মাস্ক ব্যবহার করার ব্যাপারে আমরা মনে করি যে জনসাধারণের জন্য কাপড়ের মাস্ক ইউজ করাটাই সবচেয়ে উত্তম। সেই ক্ষেত্রে আমরা হয়তো 3টা মাস্ক রাখতে পারি, 3 লেয়ার মাস্ক, সাইন্টিফিক, এবং এটা মানে ওয়াশেবল, এবং এটা যদি আমরা আয়রনিং করে রেডি রাখি, একটা আমরা পরিধান করব, আর দুইটা হয়তো আমরা পরবর্তী পদক্ষেপে ইউজ করার জন্য ব্যবহার করব। আর গ্লাভস ইউজ করার ব্যাপারে এরকম বাধ্যবাধকতা নাই, যারা সম্ভব তারা গ্লাভস ইউজ করবেন, তবে মানে কোনো সারফেস টাচ করার পরে যদি আমরা শরীরের কোনো অংশ পার্টিকুলারলি নাক, চোখ বা মুখ টাচ করতে চাই, তাহলে অবশ্যই এটা ধৌত করে নিতে হবে। আর মেনটেনিং ফিজিক্যাল ডিস্টেন্স, এটা আমাদের মিনিমাম হলো 3 ফিট, এবং 6 ফিটের ঊর্ধ্বে হলে সবচেয়ে বেস্ট। আর কিছু জিনিস আমরা করবো না, আমরা ডিসকারেজ করবো করার জন্য, not to touch any part of the face with unclean hands, not to go outside without it is mandatory. যদি ম্যান্ডেটরি না হয় তাহলে আমরা বাইরে যাব না। আর আমরা মানে ক্রাউডকে অ্যাভয়েড করবো, আমরা গ্যাদারিংকে অ্যাভয়েড করবো, যাতে রোগ ছড়াইতে সাহায্য না করে। আরেকটা ইম্পর্টেন্ট হলো আমাদের লাইফস্টাইল মডিফিকেশন অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের বেশ কিছু কম্পোনেন্ট থাকে, যেরকম ফুড এন্ড ডায়েট, এক্সারসাইজ, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, মানে বন্ডেজ অ্যামং দি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, স্লিপ এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। এখানে খাবার সম্বন্ধে আমরা বলতে চাচ্ছি যে আমাদের কোন খাবারগুলি আমাদের খেতে হবে আর কোনগুলি আমাদের বর্জনীয়। খাবার খেতে হবে আমাদের ফ্রেশ ভেজিটেবলস, আমাদের খাইতে হবে ফ্রেশ ফ্রুটস, এবং আমাদের প্লেন্টি অফ ড্রিঙ্কস, পানি বা পানীয় জিনিস বেশি করে পান করতে হবে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের সফট ড্রিঙ্কস যেগুলি আছে এবং অ্যালকোহল সহ এগুলি আমাদের বর্জনীয়। আমাদের প্লেন ওয়াটার, এবং আমরা যদি ফ্রেশ জুস যদি খাই ফলের, সেটা অতি উত্তম। আমাদের অ্যাভয়েড করতে হবে রিফাইন্ড সুগার এবং সল্টেড ফুড এবং প্রসেসড ফুড আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদের তেলের মধ্যে আমাদের অ্যাভয়েড করতে হবে নারিকেল তেল, এবং আমাদের ঘি, মাখন, চিজ এগুলি আমাদের অ্যাভয়েড করতে হবে। গরুর মাংস, খাসির রেড মিটটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এখানে আমরা মাছ খেতে পারি, পর্যাপ্ত শাকসবজি খেতে পারি। শাকসবজির মধ্যে আমাদের উদ্দেশ্যটা হলো যে আমাদের ইমিউন সিস্টেমটাকে যাতে বুস্ট আপ করা সম্ভব হয় শাকসবজির মাধ্যমে এবং ফ্রেশ ফ্রুটসের মাধ্যমে। ফ্রুটসের মধ্যে যেগুলি নাকি সাওয়ার এন্ড টক মিষ্টি এইগুলি আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতে সাহায্য করে। ভিটামিন সি, জিঙ্ক সমৃদ্ধ খাবার এটা আমাদের ইমিউন সিস্টেমকে এবং আমাদের ডায়েটের মধ্যে অবশ্যই আমাদের ফাস্ট ফুডকে অ্যাভয়েড করতে হবে, জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করতে হবে, যাতে আমাদের
এক্সারসাইজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জগিং। জগিং ইভেন ঘরে থাকা অবস্থাও কিন্তু আমরা হাঁটতে পারি, এবং আমাদের বৃদ্ধ যারা আছেন, বয়স্ক যারা আছেন, তারাও যতটুকু পারেন তারা হাঁটবেন, হাঁটার চেষ্টা করবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের আধা ঘন্টা, 10টা থেকে আরম্ভ করে 3টা পর্যন্ত আধা ঘন্টা মিনিমাম আমাদের রোদ্রে যাইতে হবে আমাদের ভিটামিন ডির জন্য। ভিটামিন ডি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যা নাকি আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। আপনারা লক্ষ্য করবেন যে এই করোনায় কিন্তু আমাদের গ্রামবাসী, গ্রামে যারা থাকেন, যারা কৃষক, যারা কায়িক পরিশ্রম করেন, যারা শারীরিক পরিশ্রম করেন, তাদের কিন্তু করোনা নাই বললেই চলে, বা করোনা হলেও কিন্তু তারা এরকম ভাবে সিমটম প্রকাশ করে না, এবং তারা হয়তো অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসেবে কাজ করে। এই জন্য আমাদের কায়িক পরিশ্রমের প্রতি আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আমাদের গরম পানির ভাপ নিতে হবে বা স্টিম ইনহেল করতে হবে দিনে 3 বার মিনিমাম। আর আমাদের ব্রিদিং এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে ব্রিদিং এক্সারসাইজ। যেহেতু লাংস হলো মেইন টার্গেট, লাংসকে সচল রাখার জন্য আমাদের ব্রিদিং এক্সারসাইজটাকে কন্টিনিউ করতে হবে। এটা নিয়মটা হলো লম্বা করে শ্বাস নিতে হবে, যেরকম দেখেন লম্বা করে, দেন হোল্ড ইট 1 2 3 4 থেকে 10 পর্যন্ত করে হোল্ড করতে হবে, এবং তারপরে আস্তে করে ছাড়তে হবে। যেরকম কিছু হোল্ড করার পরে ছাড়তে হবে। এইভাবে যদি আমরা ব্রিদিং এক্সারসাইজ 3 বেলা করতে পারি, সকাল, দুপুর এবং রাত্রে, তাহলে দেখবেন যে ব্রিদিং এক্সারসাইজের পূর্বে এবং ব্রিদিং এক্সারসাইজের পরে যদি আমরা অক্সিজেন স্যাচুরেশন নিজেরাই চেক করি, দেখবেন যে অন্তত 2 থেকে 3, যার 98 ছিল তার 100 হয়ে যাবে, যার 96 ছিল তার 98 হয়ে যাবে। এটা ইমিডিয়েট একটা ইমপ্রুভমেন্ট হয়। শ্বাসটা নেওয়ার আরো কতগুলি পদ্ধতি আছে, আমি একটু দেখাই। যেরকম এইভাবে হাত ধরে, আমি শুনতেছি না। হ্যালো, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? আমরা শুনতেছি। শামসুল ভাই, দ্যাট ইজ ইওর প্রবলেম, আমরা শুনতেছি সবাই। যেরকম শ্বাস নেওয়ার জন্য এরকম করা যায়, হাতটা এইভাবে ধরে, মানে আমি শ্বাসটাকে এক্সপেল করব। আরেকটা আছে যে যেরকম হাতটাকে এইভাবে ধরার পরে যাতে আমার চেস্টটা যাতে এক্সপান্ড করে। আমাদের উদ্দেশ্য হলো লাংসটাকে সক্রিয় রাখা। আপনি দেখবেন যে এই 3 ধরনের এক্সারসাইজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা অনেক ইমপ্রুভমেন্ট হবে, অনেক ইমপ্রুভমেন্ট। এটা কি আমি আবার দেখানোর প্রয়োজন আছে? আবার কি দেখানোর প্রয়োজন আছে? আমরা লম্বা করে শ্বাস নিতে পারি এরকম ভাবে। আরেকবার দেখান। প্রথম শ্বাস নিবেন, হোল্ড করবেন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, তারপরে আস্তে করে ছাড়বেন। নাক দিয়ে নিবেন, মুখ দিয়ে ছাড়বেন, মুখ দিয়ে নিবেন, নাক দিয়ে ছাড়বেন, এরকম। আরেকটা হলো যে এইভাবে হাত ধরে, আর হলো হাতটা দূরে রেখে যাতে চেস্টটা এক্সপান্ড করে। এইভাবে দেখবেন যে এই সিস্টেমে যদি আমরা 3 বেলা যদি 15 থেকে 25 বার যদি আমরা ব্রিদিং এক্সারসাইজ করি, তাহলে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। আর এক্সারসাইজের মধ্যে আমরা হাঁটতে পারি, বাইসাইক্লিং করতে পারি, ট্রেডমিল ইউজ করতে পারি, ঘরের মধ্যে বিভিন্ন সামনে যাওয়া, পিছনে যাওয়া, এরকম বিভিন্ন পদ্ধতিতে আমরা হাঁটতে পারি। তো আমাদের হাঁটতে হবেই, ইনক্লুডিং আওয়ার মানে এজেড পার্সন সহ। তারপরে আমাদের ফ্যামিলি বন্ডেজ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের গরম পানি, আমাদের ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে হবে, এবং গোসল করার সময় আমাদের ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, গরম পানি ব্যবহার করতে হবে। এবং সবচেয়ে আগে আবার মাথার যে চুল, বিশেষ করে আমাদের যারা নাকি মানে মহিলারা আছেন, ভদ্র মহিলারা আছেন, তাদের জন্য মানে চুলগুলি যাতে ইজিলি উইদিন শর্টেস্ট পসিবল টাইম ড্রাই করা যায়, সেই ব্যবস্থা করতে হবে, পার্টিকুলারলি যদি কারো অ্যাজমাটিক টেন্ডেন্সি থাকে বা অ্যালার্জি থাকে। আর ফ্যামিলি বন্ডেজটা বাড়াইতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, আমি নিজেও এটা প্র্যাকটিস করি অনেক সময়। মানে এখন তো কাজের লোক মানে কম, সেই জন্য বাড়িঘরও পরিষ্কার করতে হয়, হয়তো বাড়িঘর ক্লিন করতে গেলেও কিন্তু একটা এক্সারসাইজ হয়। এতে কিন্তু 2টা উপকার হয়। একটা হলো যে আপনি ফ্যামিলি বন্ডেজটা বাড়বে, এবং নিজের কাজটা নিজে করলেন, তাতে আপনি এক্সারসাইজও হলো। এতে অনেক সময় দেখা যায় যে আমাদের যে নিজেদের মধ্যে যে একটা বন্ডেজ বিটুইন দ্য ফ্যামিলি মেম্বার্স, এটা বাড়বে। এবং আমাদের বন্ধু বান্ধবদের খবর নেওয়া, বায়া নেওয়া, একটা রুটিন আমাদের একটা এই ধরনের আপদকালীন সময়ের মধ্যে একটা সেপারেট রুটিন করা দরকার, যে রুটিনটা আমাদের
ফ্যামিলি এবং ফ্রেন্ডস মানে ফ্রেন্ডলি হয়, যাতে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ডিজ থাকে। আচ্ছা, তারপর হলো স্লিপ ডিসঅর্ডার। স্লিপটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। 6 to 8 আওয়ার্স আমাদের ঘুমানো দরকার। এটা প্রিফারেবলি টাইম হলো 10 PM থেকে 6 AM পর্যন্ত। তারপরে হয়তো এক্সারসাইজ করার পরে, নাস্তা করার পরে ইউ ক্যান টেক রেস্ট ফর ফিউ সেকেন্ডস। তারপরে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস গুলি বাড়াইতে হবে, মেডিটেশন করতে হবে, ইয়োগা বা কোয়ান্টাম এই ধরনের কিছু মানে আমাদের মানে পদ্ধতি ব্যবহার করতে হবে, যাতে মাইন্ডটা যাতে আমাদের রিল্যাক্স থাকে। আর এই টাইম তো আর আমাদের দীর্ঘস্থায়ী হবে না। অবশ্যই আমাদের এই টাইমটা আল্লাহর রহমতে আমরা হয়তো এটা হয়ে যাবো। আল্লাহ এই পর্যায়ে আমরা আল্লাহর অশেষ মেহেরবানি আমরা কামনা করি। এবং হোপফুলি হয়তো দেখা যাবে যে আমাদের শর্টলি হয়তো আমাদের ভ্যাকসিনেশন যদি চলে আসে, তাহলে অবশ্যই আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে আরো বিল্ড আপ করতে পারবো। আপনারা জানেন যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার দুইটা স্তর আছে, একটা হলো ইনেট ইমিউনিটি, একটা হলো যে অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটিটা হলো যে সাধারণ যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা হলো নন স্পেসিফিক। আর স্পেসিফিক যেটা হলো অ্যাডাপটিভ ইমিউনিটি, পার্টিকুলারলি ভাইরাল ডিজিজ বা ভাইরাল ডিজিজ পার্টিকুলারলি একবার যদি হয়, সেকেন্ড টাইম হওয়ার সম্ভাবনা বেশ অনেকটাই কমে যায়। তার একটা ইমিউন মানে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডির মাধ্যমে সেই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আর যে সমস্ত কারণে আমরা অ্যাডভাইস করি যে রোগীদেরকে হসপিটাল যেতে হবে, তার মধ্যে একটা হলো যে শ্বাসকষ্ট কারো হয়, এবং কারো যদি অক্সিজেন স্যাচুরেশন যদি মানে কমতে থাকে, তো এখানে একটা সতর্কতা অবলম্বন করা দরকার। অনেক সময় দেখা যায় যে আমাদের মানে পালস অক্সিমিটারের ব্যাটারি উইক থাকার জন্য অনেক সময় ফলস রিডিং আসে। দেখা যায় যে রোগীর কোনো সিমটমস নাই, কিন্তু অক্সিজেন স্যাচুরেশন ফলিং। এটা কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে। মানে গত কয়েকদিন আগে আমাদের শামসুল হক ভাই টেলিফোন করলো, যেরকম তো মোস্ট প্রবাবলি মানে রফিক সাহেব বা কেউ হবে, যে ওনার অক্সিজেন সিচুয়েশন ফল করতেছে, এরকম একটা খবর আসলো। তাই বললাম যে আপনি ব্যাটারি চেক করে দেখেন, তবে ওইভাবে প্রবলেমটা সলভ হয়ে যায়। তারপরে যাদের যাদের কোভিড আক্রান্ত এবং কোমরবিড কন্ডিশন আছে বা হাই রিস্ক গ্রুপ যারা, তাদেরকে আমাদের হসপিটালে ভর্তি করার জন্য এবং আপনারা জানেন যে আমাদের নিকেতন সোসাইটিতে অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে অলরেডি। ডক্টর মিজান ভাই বলছেন যে আপনারা যারা নাকি মানে হাই রিস্ক এবং মিডিয়াম রিস্কের মাঝামাঝি, যারা নাকি মনে করেন যে অক্সিজেন সাপোর্ট লাগবে, তারা অক্সিজেন সাপোর্টের জন্য তারা হতে পারেন। এখন যে জিনিসটা আমি ফাইনালি আপনাদেরকে কনভে করতে চাই, যে এটা টোটালি প্রিভেন্টেবল ডিজিজ। এটা ডাইরেক্টলি শরীরে এন্ট্রি করার তিনটা মাত্র রাস্তা, একটা হলো চোখ, একটা হলো নাক, একটা হলো মুখ। এই তিনটাকে যদি আমরা সুরক্ষিত রাখি মাস্কের মাধ্যমে এবং সানগ্লাসের মাধ্যমে, তাহলে এটার এন্ট্রি পয়েন্টটাকে আমরা যদি বন্ধ করতে পারি, তাহলে টোটালি ইটস প্রিভেন্টেবল। এটা আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটা হলো আমাদের জন্য অত্যন্ত আশীর্বাদ আল্লাহর তরফ থেকে, যে আমরা এটা অবশ্যই আমরা করব। আমরা হেলথ রেগুলেশনটা নিজেরা মানব, স্টার্টিং ফ্রম হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করিয়া আমাদের চতুর্পাশীর যে শিষ্টাচার আছে সেটা মেনে চলবো। তারপরে আর যে সমস্ত জিনিস অলরেডি বলা হলো, এটাকে আমরা সবাই মানার চেষ্টা করব। যেরকম আরো কিছু কথা আসছে যে দোকানের সামনে সিগারেট খায়, বিভিন্ন ধরনের কাজ, এটাও আমরা সম্মিলিত ভাবে চেষ্টা করব। আর এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা অলরেডি আমি এক্সপ্লেন করলাম, এটাকে বলা হয় যে ইউনিভার্সাল ভ্যাকসিন টু প্রিভেন্ট কোভিড-19। অলদো স্পেসিফিক ভ্যাকসিন আমাদের আবিষ্কার হয় নাই, এই আবিষ্কার না হওয়া পর্যন্ত এটাকে আমরা ভ্যাকসিন হিসেবে আমরা ইউজ করব। আর নেক্সট হলো যে আমরা যদি ভ্যাকসিন ইনশাল্লাহ যদি এসে যায়, তো অবশ্যই আমরা তার সুফল আমরা পাবো। আর একটা রিকোয়েস্ট আমি করতে চাই, যে যারা নাকি মানে বয়স্ক লোক এবং যারা আপনার কোমরবিড কন্ডিশনে আছে, তাদের প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার। তাদের ডায়েটের সম্পর্কে একটু লিবারেল হওয়া দরকার, যাতে আমরা মানে ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস এবং ফাস্ট ফুড যাতে আমরা অ্যাভয়েড করি, এবং রেড মিটটা অ্যাভয়েড করি ওনাদের
জন্য এবং তাদের জন্য বিশেষ যত্নবান হই, তাদের স্কিলের প্রতি, তাদের মেন্টাল হেলথের প্রতি এবং তাদের সার্বিকভাবে তাদের প্রতি আমরা যাতে যত্নবান হই। এই ছিল আজকের উপস্থাপনার পরে আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। যে আমি অনুরোধ করব যে যদি কারো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় করার জন্য। যে সকলকে অশেষ ধন্যবাদ দিয়ে এবং বিশেষ করে নিকেতন সোসাইটি কর্ম যারা নাকি এক্সিকিউটিভ মেম্বার স্টার্টিং প্রেসিডেন্ট টু ইসি মেম্বার এবং আমাদের করোনা সহায়তা কমিটির অল দি মেম্বার্স এবং চিকিৎসক যারা এখানে উপস্থিত আছেন, চিকিৎসক সাপোর্ট টিমের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমিন ভাই, আমিনুর রহমান ভাই, আমিনুর রহমান ভাই আছেন? বাশার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আমাদের যারা পার্টিসিপেন্ট যারা শুনেছেন অত্যন্ত ক্লিয়ার কাট সুন্দরভাবে বলেছেন, সহজভাবে। তো আমরা ইতিমধ্যে আমাদের যে চ্যাটে দেখবেন, আমি অবশ্য অলরেডি নোট করেছি 3টা কোশ্চেন আছে। তো বাশার ভাইয়ের জন্য 2টা কোশ্চেন। সেটা একটা করেছেন আমাদের মাহবুব ভাই C18 এর, যে ওনার বিল্ডিং এই আমাদের শাহজাহান খন্দকার ভাই গত সপ্তাহে ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে। তো ওনাদের বিল্ডিং এর জন্য পার্টিকুলারলি কোনো প্রোটেকশন নেওয়ার বা কোনো প্রিকশন নেওয়ার ব্যাপার আছে কিনা? বাশার ভাই শুনতে পাচ্ছেন? জি জি। এই একটা। আর দ্বিতীয়টা হলো WHO, সেকেন্ড কোশ্চেনটাও আমি বলে নেই। WHO রিসেন্টলি বলছে যে ইট ইজ কনফার্ম যে এয়ারবোর্ন হিসাবেও ইট ইজ বিং ট্রান্সমিটেড ফ্রম পারসন টু পারসন। সেই জন্য কি আমরা সার্বক্ষণিকভাবে মাস্ক পরে থাকবো? এই 2টা কোশ্চেন উনি করেছেন। তো আপনি 2টা কোশ্চেন অ্যান্সার দিলে আমরা তারপরে অন্য কোশ্চেনে যাব। জি বাশার ভাই। শাহজাহান ভাই যে বিল্ডিং এ ছিলেন, জি সেখানে তো ধরেন উনি ওনাকে শিফট করে তাড়াতাড়ি নেওয়া হয়েছে। দীর্ঘদিন হয়তো ওনার প্রেসিডেন্সি ছিলেন। রেসিডেন্সে আমি যতটুকু জানি উনি বেশ কিছুদিন যাবৎ মসজিদেও যাতায়াত করা বন্ধ করে দিয়েছে। যদিও মানে উনি আমাদেরকে জানান নাই, কিন্তু বোধহয় বাসায় থেকেই হয়তো চিকিৎসা নিয়েছেন। উনি হয়তো তেমন কোনো মুভমেন্ট করেন। যেহেতু ওই বিল্ডিং এর যারা ছিলেন তারা তো ডেফিনেটলি কিছুটা ওয়ারিড থাকবেন। তবে আমার মনে হয় যে এখানে অ্যাপার্টমেন্টটা ভালো করে ডিসইনফেকশন করা দরকার এবং সম্ভব হলে পুরো বিল্ডিংটাই যদি একটু করা যায়, লিফট, সিঁড়ি এবং গ্যারেজ। জি হ্যাঁ, ওই সিঁড়ি এবং পার্টিকুলারলি গ্যারেজ, গ্যারেজ। তবে লিফটে আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করতে পারি আর কি এর ব্যাপারে। হ্যাঁ জি, আমরা লিফটের যে বাটনটাকে যে ইউজ করি উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য, সেটাকে স্পেশাল ভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে বাতাসের সাথে যে ছড়ায়, এটা মোটামুটি ভাবে এতটা মোটামুটি আমাদের ইনফরমেশনে আসছে, কিন্তু এখনো ওরকম ভাবে প্রমাণ হয় নাই। যদি ওরকম হয় তাহলে অবশ্যই আমাদের মানে মাস্ক পরতে হবে। আর মাস্ক পরার ব্যাপারটা হলো যদি নাও ছড়ায়, আমি যখন বাইরে যাব আমি মনে করব যে আমার আশেপাশে যারা আছে তারা করোনায় আক্রান্ত। আমাদের এতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার যাতে কোনো টাইমই মানে উইদাউট মাস্ক উই ক্যানট গো আউট। দিস ইজ ক্লিয়ার কাট এবং দিস ইজ ফাইনাল। মানে বাসায় থাকলে লাগবে না, বাইরে গেলে আমি অবশ্যই মাস্ক পরে থাকবো। হ্যাঁ অবশ্যই মাস্ক, অবশ্যই। ওকে বাশার ভাই, থ্যাংক ইউ। এরপরে আমাদের ইসিদের জন্য কোশ্চেন ছিল, সেটার অ্যানসার আমরা 16 তারিখের মিটিং এ মনে হয় যে কোরবানির ব্যাপারে, ওইটা আমরা এখানে অ্যানসার করব না। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা চ্যাটে লিখতে পারেন অথবা হাত তুলে কোশ্চেন করতে পারেন। সবাইকে আহ্বান জানাচ্ছি কোশ্চেন করার জন্য। বলবো? জি মুর্তজা ভাই। আচ্ছা একটু বলি। ওই আমার প্রশ্নটা হচ্ছে যে প্রাভার সঙ্গে যেটা হয়েছে 3 দিনে আমাদের গার্ডরুমের ওখানে টেস্ট করবে। তো আজকে আমি যাওয়ার পথে দেখলাম ওইটা কালকে থেকে করবে। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে আমি নিজেও এর আগে আরটিপিসিআর টেস্ট করিয়েছি ইউনাইটেড হসপিটালে, যেখানে করা হয় সেখানে তো প্রপারলি ডিসইনফেক্টেড না করলে পরবর্তী যেই যাবে যে সে ইনফেক্টেড হবে। ওই রুম যদি 3 দিন তারা করে, বাকি সময় আমাদের গার্ডরা ব্যবহার করলে ওরা সবাই ইনফেক্টেড করে না। এটা হ্যাঁ, এই ব্যাপারে আরিফ আমাদের এক্সক্লুসিভলি ছেড়ে দিতে হবে, না হলে গার্ড যদি ওর ভেতর ঢোকে তাহলে ইনফেক্টেড হবে। এটা মহিউদ্দিন ভাই বলতে পারবেন গার্ডরা পরে আর ঢোকে কিনা? সিকিউরিটি সেক্রেটারি আরিফ। মানে 3 দিন যদি হয়, বাকি দিন তো ঢোকার সম্ভাবনা থাকবে। আর আমার যেটা প্রস্তাব ছিল যে যদি আমাদের ওপেন কোনো প্লটে
আপনার ওই যে যেটা এর আগে যে করছে একটা টেন্ট খাটিয়ে বুথ করা যেত, ওইটাতে তাহলে আর কোনো সমস্যা হতো না। কারণ এই 2 নম্বরের কাছে যদি 10টা লোকও যায়, ডিস্টেন্স করে দাঁড়ায়, তাহলেও দেয়ার উড বি এ গ্যাদারিং, ওটা যেহেতু এন্ট্রি এক্সিট পয়েন্ট, বুঝলেন? জি, থ্যাংক ইউ মর্তুজা ভাই। এটা কে, মহিউদ্দিন ভাই বলছিলেন? জি, আমি একটু বলতে পারি। সেটা হলো যে আমাদের ওইটা করার পরে আমাদের যে জীবাণুনাশক যে টিম আছে, আমাদের পরিচ্ছন্ন কর্মী, ওরা ওই যে জীবাণুনাশক স্প্রে করে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেয়। আর মাহবুব ভাইয়ের যে বিল্ডিং, শাহজাহান ভাই যেদিন মারা গেছে, এরপরই আমরা ওনাদের আনুষ্ঠানিকতার পরে জীবাণুনাশক দিয়ে পুরা গ্যারেজ, সিঁড়ি, তারপরে বাহির সাইড, সামনে সবকিছু আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ইতিমধ্যে দিয়েছি। আমি একটা কথা বলি, জীবাণুনাশকটা কিন্তু এই কোভিড পিরিয়ডে একটা স্পেসিফিক সাজেশন থাকে। অনেক জীবাণুনাশক আছে, সেগুলোর নামমাত্র, আর এগুলো তো দেওয়ালও ডিসইনফেক্টেন্ট করে, আমি দেখলাম হসপিটালগুলো। এটা সেনাবাহিনী থেকে আমাদেরকে যেটা শিখাইছে ওইটাই আমরা দিচ্ছি। আচ্ছা, দেওয়ালও করতে হবে কিন্তু, বুঝলেন? দেওয়াল এবং রুফ সব জায়গায় করতে হবে, বুঝলেন? জি, সব জায়গায় দিচ্ছি আমরা। আমি সম্মানের সঙ্গে আর একটা প্রশ্ন করে নেই, এরপরে সুযোগ পাবো না, যেহেতু সবাই আছেন, সবারই সুযোগ থাকা দরকার। ওই আপনারা যে চিঠি দিয়েছেন করোনা সহায়তা কমিটির সবাই, ওটা আমরা যারা মেম্বার আমরা পেয়েছি, আমি ফটোকপি করে হয়তো আমার আশপাশে দিয়েছি। তো এইটা আমাদের যেহেতু একটা ভাইবারে গ্রুপ আছে নিকেতন এই সোসাইটির, এই সবগুলো চিঠি যেগুলো করোনা সংক্রান্ত বা যেগুলো ডাক্তারদের সহায়তা সংক্রান্ত, যেগুলো অক্সিজেন সিলিন্ডার আছে, এগুলো একটু সামারাইজ করে যদি ভাইবারে দিয়ে দিতেন তাহলে সবাই পেত, বুঝলেন? সবাই জানতো। নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি গ্রুপ আছে, হ্যাঁ, ওইখানেই দিলে সবাই জানতো, বুঝলেন? আমাদের যে এখানে ডাক্তারের সহায়তা আছে, আমাদের ডাক্তার সাহেবরা যে এখানে থাকেন তাদেরকে অনকলের টেলিমেডিসিনের মতো ট্রিটমেন্ট সেবা দিবেন, এবং ওখানে কনসেন্ট্রেট আছে, ওখানে অক্সিজেন সিলিন্ডার আছে, অ্যাম্বুলেন্স আছে, সব ইন এ নাটশেল একটা চক করে যদি ভাইবারে দেওয়া যেত তাহলে সবাই জানতো, একটা মেমোতেই সবাই সবকিছু জেনে যেত, বুঝলেন? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রিগার্ডিং ট্রিটমেন্ট বলতে চাই। আমি মানে মহান রাব্বুল আলামিনকে স্মরণ করে বলতে চাই যে আমরা কিন্তু অত্যন্ত জটিল পেশেন্টকে নিয়ে ডিল করি হসপিটালে, যে পেশেন্টগুলি হসপিটালাইজড হয়, সেখানেও কিন্তু আমাদের মর্টালিটি রেট অত্যন্ত কম। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বারবার স্ট্রেস দিতে যাচ্ছি, যে আমাদের যারা নাকি করোনায় আক্রান্ত হচ্ছেন বা যারা নাকি শ্বাসকষ্ট মানে অনুভূত হচ্ছে বা অক্সিজেন স্যাচুরেশন কমছে, তারা ইমিডিয়েটলি দে শুড রাশ টু দি হসপিটাল, দে শুড গেট টু দ্য হসপিটাল। এখন আমাদের কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু মোটামুটি ভাবে একটা গাইডলাইন ভিত্তিক হচ্ছে এবং অত্যন্ত ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে এবং অত্যন্ত সুন্দরভাবে ট্রিটমেন্ট হচ্ছে। এবং মর্টালিটি আমার জানা মতে আমার আত্মীয়র মধ্যে যার নাকি ডায়াবেটিস, অ্যান্টি ক্যান্সার ড্রাগস পাচ্ছে, উনিও আরো গোলাপ করছেন, এবং মানে হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস,